জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত শেষের নির্দেশ ট্রাইব্যুনালের। জনগণকে নিপীড়নে প্রশাসনকে ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার, বললেন আইন উপদেষ্টা। পতিত স্বৈরাচারের তৎপরতা বিষয়ে সজাগ থাকার নির্দেশনা। গুম আয়নাঘর মুজিবের আমল থেকেই শুরু, বাবার মতোই একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন শেখ হাসিনা, অভিযোগ মাহফুজ আলমের। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 5 জেলায় গণপদযাত্রা। কর্মসূচির সমাপনী সন্ধ্যায় ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক 10 মন্ত্রী সহ 16 জনের বিরুদ্ধেও একই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হচ্ছে। সেই সাথে সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে সেদিন ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আহমেদ সারওয়ারের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক 10 মন্ত্রী, 2 প্রতিমন্ত্রী, 2 উপদেষ্টা, একজন সাবেক বিচারপতি এবং একজন সাবেক সচিব, এই 16 জনকে মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 11টার দিকে তাদেরকে হাজতখানা থেকে একে একে ট্রাইব্যুনালের এজলাস কক্ষে নেওয়া হয়। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আলাদা আলাদা আবেদনে শেখ হাসিনা এবং অন্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাসের সময় চাওয়া হয়। প্রসিকিউশন থেকে বলা হয় তদন্ত কাজ প্রায় শেষের দিকে, কিন্তু জাতিসংঘের প্রতিবেদনের পর আরও কিছু বিষয় সংযোজন করে পুরো রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য সময় চাওয়া হয়। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সময় আবেদন মঞ্জুর করেন। যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন, এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় অপরাধ এবং এটার তদন্ত প্রক্রিয়া বিশ্বের সবচাইতে জটিল এবং কমপ্লেক্স। এই কারণে এটাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত কাজ করছেন। এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা মেসেজটা দিতে চাই যে আমরা দিনরাত কাজ করছি এবং আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি। আশা করছি খুব সহসাই এই রিপোর্টগুলো আমাদের হাতে চলে আসবে। বাকি যে মামলা ছিল ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের, তাদের ব্যাপারেও একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে। সেই হিসাবে তাদের ক্ষেত্রেও আমরা একই আবেদন জানিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এই মামলাতে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হবে যে ডিজিটাল তথ্য প্রমাণ। তো ডিজিটাল তথ্য প্রমাণ আপনারা জানেন যে ডিজিটাল ফুটপ্রিন্ট বলে একটা জিনিস থাকে। তো আমরা এই সমস্ত ডিজিটাল এভিডেন্স পেয়েছি। এমন তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা বলেছেন, যে গণহত্যার জন্য যে সমস্ত নির্দেশাদি দিয়েছেন, সেই সব নির্দেশাবলী যে তাদের টেলিফোনিক অর্ডারের মাধ্যমে যে গিয়েছে, হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে, এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে। তো সেগুলো আমাদের হাতে আসছে। তো আমরা যেটা বুঝি আপনাদেরকে যেটা বলতে পারি যে মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতেছিলেন, সেই ফাঁদে হয়তো তারাই পড়তে যাবেন। আলাদা আবেদনে হাজী সেলিমের পুত্র সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকেও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় প্রসিকিউশন। পুরান ঢাকার একজন সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র, তার বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তিনি অন্য মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকার কারণে এই তথ্য আসার পরে আমরা তাকে আমাদের এই মামলাতে শোন অ্যারেস্ট দেখানোর জন্য এবং প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য আবেদন করেছিলাম। তাকেও 20 এপ্রিল আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবী বলেন, অভিযোগগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুরো তদন্ত রিপোর্ট না দেখে অপরাধের বিষয়ে কিছু বলা যাবে না বলে জানান তিনি। খুবই অসুস্থ এবং 2 ঘন্টা সময় নিয়ে হসপিটাল থেকে আসছি। এই কারণে এখানে আমি যাদের কাছে রাজনীতি শিখছি সেই রকমের লোক আছে। আমার বড় ভাই আছে 2 জন, আমার সাথী আছে কয়েকজন, যাদের সাথে মুক্তিযুদ্ধ করেছি তারা আছে। তো যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার।
এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে ট্রাইব্যুনালে, যাদের মধ্যে 17 জন কারাগারে আছেন। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিস্ট সরকার ডিসিদের জনগণকে অত্যাচার ও নিপীড়ন করতে ব্যবহার করেছে, তাই আইন ও সংবিধান মেনে জনগণের সেবা নিশ্চিত করতে ডিসিদের নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে স্বৈরাচারের দোসরেরা আবারও সংগঠিত হচ্ছে, কর্মসূচি দিচ্ছে। এ ব্যাপারে সজাগ থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের শুরুতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সাথে বৈঠক হয়। পরে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। তিনি জানান, চলমান অভিযানের পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধারেও ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। 5 আগস্ট পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল, তার মধ্যে 1400 অস্ত্র উদ্ধার হয়নি, 2.5 লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। আমি উল্লেখ করেছি যে স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। আমি আরো উল্লেখ করেছি যে সামনে রমজান মাস আসছে, সেখানে তাদেরকে একটা ত্রিমুখী চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে, যে দ্রব্যমূল্য যাতে তারা তাদের জেলায় কম রাখতে পারেন সেটা চেষ্টা করতে হবে। কুকিচিন নিশ্চিহ্ন না করা পর্যন্ত সেনাবাহিনীর অভিযান চলবে বলেও জানান তিনি। এদিকে ডিসিদের সাথে আইন মন্ত্রণালয়ের বৈঠকের পর ব্রিফিং করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন এসে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে, কিন্তু ওই রাজনৈতিক দিক নির্দেশনাটা থাকে না। তো আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়, এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যতদিন ডেভিলরা থাকবে ততদিন অভিযান চলবে। আমাদের বড় আশা ছিল যে দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতি সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, হলো দুর্নীতি। এটা সব লেভেলে থেকে কমে আনতে হবে। এই জন্য আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাই। আইন শৃঙ্খলা নিগমের ব্যবস্থা, আইন শৃঙ্খলা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরো উন্নতির অবকাশ রয়ে গেছে, আরো আস্তে আস্তে এটা উন্নতির দিকে যাচ্ছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন, গুম, আয়নাঘর, নিপীড়ন মুজিবের আমল থেকেই শুরু হয়েছিল। বাবার মতোই একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন শেখ হাসিনা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার ভয়ঙ্কর একনায়কতন্ত্র মোকাবেলা করতে তরুণেরা সফল হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তরুণদের অবদান ও আত্মত্যাগের নানা দিক তুলে ধরে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগান নিয়ে শুরু হচ্ছে দুদিনব্যাপী তারুণের উৎসব। উৎসবের উদ্বোধন করেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, পিতার কাছ থেকে শিক্ষা নিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন। শেখ হাসিনা শুধু প্রশাসনকে নয়, গোটা দেশকে নষ্ট করেছে বলে অভিযোগ তার। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তরুণেরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরাস্ত করেছে। একটি বাহিনী তৈরি করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসাবে, এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে শেখ মুজিবই প্রথম বাংলাদেশে ফ্যাসিবাদের গোড়াপত্তন করেন। এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ওনার বিভাজনমূলক রাজনীতির কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক ফ্র্যাকশন তৈরি হয়। এবং আমি যেটা বলি বা আমরা যেটা বলি যে বাংলাদেশের প্রথম 1 দশকের ইতিহাস হচ্ছে মুক্তিযোদ্ধাদের দ্বারা মুক্তিযোদ্ধাদের হত্যার ইতিহাস। এবং এই ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান, তার জেআরবি তথা জাতীয় রক্ষী বাহিনী। তিস্তার পানির ন্যায্য হিস্সা ও খনন প্রকল্প বাস্তবায়নের দাবিতে উত্তরের 5 জেলায় 48 ঘণ্টার অবস্থান কর্মসূচির শেষ দিনে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়। লালমনিরহাটের তিস্তা পয়েন্টের সেতু থেকে রংপুরের
কাউনিয়া পর্যন্ত 2 কিলোমিটার জুড়ে এই পদযাত্রায় অংশ নিয়েছে তিস্তা নদী সংলগ্ন অঞ্চলের সর্বস্তরের মানুষ। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পদযাত্রাটি। এতে নেতৃত্ব দিচ্ছেন আন্দোলন কমিটির প্রধান আহ্বায়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পদযাত্রা শেষে তিস্তা পয়েন্টে পানি নেমে প্ল্যাকার্ড পরিদর্শন ও সঙ্গীত পরিবেশন করেন আন্দোলনকারীরা। দিনভর কর্মসূচি শেষে সন্ধ্যায় সমাপনীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। সকাল থেকে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে নদী পাড়ের 11টি স্থানে একযোগে এই কর্মসূচি চলেছে। এলাকা ভাগ করে 3টি কিশোর গ্যাং গ্রুপের মাধ্যমে শতাধিক কিশোর দিয়ে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করত রাজধানীর মোহাম্মদপুরের কবজিকাটা বাহিনীর প্রধান আনোয়ার। হত্যাসহ একাধিক মামলার আসামি আনোয়ারকে 2 সহযোগী সহ গ্রেপ্তারের পর এমন তথ্য র্যাবের। অপরাধ নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। চাঁদাবাজি ও ছিনতাইয়ে বাধা দিলে হাতের কবজি কেটে দিত রাজধানী মোহাম্মদপুরের আনোয়ার। এ থেকে তার নাম হয়ে যায় কবজি কাটা আনোয়ার। বছর দশকের পরে তুই আমার সোমবার রাতে কেরানীগঞ্জ থেকে 2 সহযোগী সহ আনোয়ারকে গ্রেফতার করে র্যাব। হত্যা, চাঁদাবাজি, ছিনতাই সহ আনোয়ারের বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা দাবি র্যাবের। কবজি বিচ্ছিন্ন করে তা ভিডিও ধারণ করে টিকটকে এটা প্রচার করে এবং রান্না করার হাঁড়িতে এই কবজি সিদ্ধ করে সে এটা স্যুপ হিসাবে এটা সে পান করবে, এভাবে সে ঘোষণা দেয় এবং এই সেই কবজিকাটা আনোয়ার এবং এরপর থেকে তার নাম হয়ে যায় কবজিকাটা আনোয়ার। মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় 3টি গ্যাং চালাতো আনোয়ার। দলে রয়েছে শতাধিক সদস্য। মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, আদাবরের শ্যামলী হাউজিং, সেক্ষেত্রে নবোদয় হাউজিং এলাকা তার নিয়ন্ত্রণে। এই এলাকায় সে আধিপত্য বজায় রাখে এবং কিশোরদের ব্যবহার করে মাদক, অস্ত্র, ছিনতাই, চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্মগুলো সে নিয়মিত করে প্রচুর টাকা পয়সা অর্জন করে। অপরাধ নির্মূলে মোহাম্মদপুর সহ আশপাশের এলাকায় আরো কঠিন অভিযান চালানোর ঘোষণা র্যাবের। থাকতে পারবে না। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। কোন সন্ত্রাসী। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত শেষের নির্দেশ ট্রাইব্যুনালের। জনগণকে নিপীড়নে প্রশাসনকে ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার, বললেন আইন উপদেষ্টা। পতিত স্বৈরাচারের তৎপরতা বিষয়ে সজাগ থাকার নির্দেশনা। গুম আয়নাঘর মুজিবের আমল থেকেই শুরু, বাবার মতোই একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন শেখ হাসিনা, অভিযোগ মাহফুজ আলমের। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 5 জেলায় গণপদযাত্রা। কর্মসূচির সমাপনী সন্ধ্যায় ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com এবং facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।